তেষ্টা মেটেনি, তাই কফিটা শেষ করে দাম চুকিয়ে আমরা আরও 10 মিনিটের মধ্যেই বাইরে বেরিয়ে একটা ট্যাক্সি ধরে হোটেল মুখো রওনা হলাম। হোটেলে পৌঁছাতে লাগলো আধ ঘন্টা। ভেতরে ঢুকে দেখি লবি লোকে লোকারণ্য। শুধু লোক নয়, তার সঙ্গে অনেকখানি জায়গা জুড়ে দাঁড় করানো অজস্র লাগেজ। বোঝাই যাচ্ছে একটা বিদেশি ট্যুরিস্ট দল সবে মাত্র এসে পৌঁছেছে। ফেলুদাকে বসাকের খবরটা এক্ষুনি দিতে হবে। তাই আমরা প্রায় দৌড়ে গিয়ে লিফটে ঢুকে 4 নম্বর বোতামটা টিপে দিলাম। 433-এর সামনে গিয়েই বুঝলাম ঘরে ফেলুদা ছাড়াও অন্য লোক আছে, আর বেশ গলা উঁচিয়ে কথাবার্তা হচ্ছে। বেল টেপার প্রায় 15 সেকেন্ড পরে দরজা খুলল ফেলুদা, আর আমাকে সামনে পেয়েই এক রাম ধমক। দরকারের সময় না পাওয়া গেলে তোরা আছিস কি করতে? কাঁচুমাচু ভাবে ঘরে ঢুকে দেখি মাথায় হাত দিয়ে কাউচে বসে আছেন সুনীল তরফদার। ব্যাপারটা কি মশাই? ভয়ে ভয়ে শুধলেন জটায়ু। সেটা ঐন্দ্রজালিককে জিজ্ঞেস করুন, শুকনো গম্ভীর গলায় বলল ফেলুদা। কি মশাই? আমি বলছি, বলল ফেলুদা। ওর মুখ দিয়ে কথা বেরোবে না। খচ করে লাইটার দিয়ে ঠোঁটে ধরা 4 মিনারটা জ্বালিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে ফেলুদা বলল, নয়ন হাওয়া কিডন্যাপড। ভাবতে পারিস এর পরেও ফেলু মিত্তিরের মান ইজ্জত থাকবে? পই পই করে বলে দিয়েছিলাম ঘর থেকে যেন না বেরোয়, নয়ন যেন ঘর থেকে না বেরোয়। আর এই ভর সন্ধেবেলা গিজগিজ করছে লবি, তার মধ্যে শঙ্করবাবু নয়নকে নিয়ে গেছেন বুকশপে। তারপর আমার বুকে ধুকপুকুনি আমি কানে শুনতে পাচ্ছি। বাকিটা বলো চমকদার মশাই, বাকিটা বলো, নাকি ওই কাজটাও আমার উপর ছাড়তে হবে? ফেলুদাকে এত রাগতে আমি অনেক দিন দেখিনি। তরফদার হেঁট মাথা অনেকটা তুলে চাপা গলায় বললেন, নয়ন একা ঘরে বসে অস্থির হয়ে পড়ে বলে শঙ্কর ওর জন্য গল্পের বই কিনতে গিয়েছিল। বই পেয়েও ছিল। দোকানের মেয়েটি 2টো বই প্যাক করে ক্যাশ মেমো করে দিচ্ছিল। শঙ্কর তাই দেখছিল। হঠাৎ মেয়েটি বলে, দ্যাট বয়, হোয়ার ইজ দ্যাট বয়? শঙ্কর পিছন ফিরে দেখে নয়ন নেই। ও তৎক্ষণাৎ দোকান থেকে বেরিয়ে লবিতে খোঁজে। নয়নের নাম ধরে ডাকে, একে ওকে জিজ্ঞেস করে, কিন্তু কোনো ফল হয় না। লবিতে এত ভিড়, তার মধ্যে একজন 9 বছরের ছেলেকে সঙ্গে নিয়ে। এটা কখনকার ঘটনা? সেখানেই বলিহারি, চেঁচিয়ে উঠল ফেলুদা। 1.5 ঘন্টা আগে ব্যাপারটা ঘটেছে, আর সুনীল এই সবে 10 মিনিট হলো এসে আমাকে রিপোর্ট করছে। বসাক, বললেন জটায়ু। নো ডাউট অ্যাবাউট ইট। আপনি দেখি ভয়ঙ্কর আত্মপ্রত্যয়ের সঙ্গে বলছেন কথাটা। আমি ক্যাফের ঘটনাটা ফেলুদাকে বললাম। ফেলুদা গম্ভীর। আই সি, আমি এটাই আশঙ্কা করেছিলাম। অর্থাৎ কুকীর্তিটা করার কিছুক্ষণের মধ্যেই তোদের সঙ্গে দেখা হয়। শঙ্করবাবু কোথায়? জটায়ু জিজ্ঞেস করলেন। তরফদার মাথা না তুলেই বলল, থানায়। শুধু পুলিশে খবর দিলে তো চলবে না, বলল ফেলুদা। তোমার পৃষ্ঠপোষক আছে, তোমার থিয়েটারের মালিক আছেন, তিনি কি নয়ন ছাড়া শো করতে রাজি হবেন? আই হ্যাভ গ্রেট ডাউটস। তাহলে হিঙ্গরানীকে? জটায়ু একবার ফেলুদার আর একবার তরফদারের দিকে চাইলেন। তাকে খবর দেবার সাহস নেই এই সম্মোহক প্রবরের। বলছি, আপনি কাইন্ডলি কাজটা করে দিন মিস্টার মিত্তির। আমি গেলে সে লোক আমাকে টুটি টিপে মেরে ফেলবে। শুনুন, লালমোহনবাবু হঠাৎ যেন ঘুম থেকে উঠলেন। আপনারও যেতে হবে না, সুনীলবাবুরও যেতে হবে না, আমরা যাচ্ছি। কি তপেশ, রাজি তো? ফেলুদা ঠোঁটের ফাঁকে সিগারেট আর কপালে ভ্রুকুটি নিয়ে সোফায় বসে পড়ে বলল, যেতে হলে এখনই যান। তপসে, তুই ইংরেজিতে হেল্প করিস। হিঙ্গোয়ানির ঘরের নম্বর 288।
আমরা সিঁড়ি দিয়ে নেমে গিয়েই তার দরজার বেল টিপলাম। দরজা খুলল না। সময় অসময় এই বেলগুলো ওয়ার্ক করে না, বললেন জটায়ু। এবার বেশ জোরে চাপ দিও তো। আমি বললাম, ভদ্রলোক তো বেরোবার কথা না, ঘুমোচ্ছেন নাকি? 3বার টেপাতেও যখন ফল হলো না, তখন আমাদের বাধ্য হয়ে লবিতে গিয়ে হাউস টেলিফোনে 288 ডায়াল করতে হলো। ফোন বেজেই চলল, নো রিপ্লাই। ইতিমধ্যে লালমোহন বাবু রিসেপশনে গিয়েছিলেন জিজ্ঞেস করতে। তারা বলল, মিস্টার হিঙ্গুয়ানি নিশ্চয়ই ঘরেই আছেন, কারণ তার চাবি এখানে নেই। এবার জটায়ুর মুখ দিয়ে তেড়ে ইংরেজি বেরোলো, ভাষা টেলিগ্রামের। বাট ইম্পর্টেন্ট, সি হিঙ্গুরানি, ভেরি ইম্পর্টেন্ট। নো ডুপ্লিকেট কি, নো ডুপ্লিকেট কি। কাজটা খুব খুশি মনেই করে দিল রিসেপশনের লোকেরা। চাবি হাতে বয়কে সঙ্গে নিয়ে আমরা লিফটে দোতলায় উঠে আবার হিঙ্গুয়ানির ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। ইয়েল লক চাবি ঘোরাতেই খড়াত করে খুলে গেল। বয় দরজা ঠেলে দিল। আমি বললাম, থ্যাংক ইউ। জটায়ু আমার আগেই ঘরে ঢুকে তৎক্ষণাৎ তড়ক করে পিছিয়ে আমার সঙ্গে ধাক্কা খেলেন। তারপর অদ্ভুত স্বরে তার ঠোঁটের ফাঁক দিয়ে 3 টুকরো কথা বেরোলো, হি হি হিং হিক। ততক্ষণে আমিও ভিতরে ঢুকে গেছি, আর দৃশ্য দেখে এক নিমেষে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। খাটের উপর চিত হয়ে হাত পা ছড়িয়ে পড়ে আছেন মিস্টার হিঙ্গুয়ানি। তার পা দুটো অবশ্যই নিচে নেমে মেঝের কার্পেটে ঠেকে আছে। তার গায়ে যে লাল নীল সাদা আলোর খেলা চলছে, সেটার কারণ হচ্ছে বাঁয়ে টেবিলের উপর রাখা টিভি, যেটাতে হিন্দি ছবি চলছে। যদিও কোনো শব্দ নেই, ভদ্রলোকের বোতাম খোলা জ্যাকেটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সাদা শার্টের ওপর ভেজা লাল ছোপ, আর তার মাঝখানে উঁচিয়ে আছে একটা ছোড়ার হাতল। হিঙ্গুয়ানিকে যে ডিটেকনিকের গোয়েন্দায় খুন করেছে তাতে কোনো সন্দেহ নেই, কারণ পুলিশের ডাক্তার নানা পরীক্ষা করে বলেছেন খুনটা হয়েছে 2:30 থেকে 3:30-এর মধ্যে। গোয়েন্দা ভদ্রলোক আমাদের ঘর থেকে বেরিয়েছিলেন 2:45 নাগাদ, আর তিনি নিজেই বলেছিলেন সোজা যাবেন হিঙ্গুয়ানির ঘরে। এও বোঝা যাচ্ছে যে হিঙ্গুয়ানি তেওয়ারির টাকা ফেরত দিতে রাজি হননি, তাই গোয়েন্দা তার কথা মতো অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। বেডসাইড টেবিলের ওপর খুচরো 65 পয়সা ছাড়া এক কপরদোপও পাওয়া যায়নি হিঙ্গুয়ানির ঘরে। একটা সুটকেস ছাড়া আর কোনো মাল ঘরে ছিল না। টাকা নিশ্চয়ই একটা ব্রিফকেস জাতীয় ব্যাগে ছিল, তার কোনো চিহ্ন আর নেই। ফেলুদা পুলিশকে জানিয়েছে যে আততায়ী যদি টাকা নিয়ে থাকে, তাহলে সে টাকা সে কলকাতায় গিয়ে TH সিন্ডিকেটের মিস্টার দেবকীনন্দন তিওয়ারির হাতে তুলে দেবে। এই খবরটা কলকাতার পুলিশকে জানানো দরকার। ফেলুদাকে হত্যাকারীর চেহারা বর্ণনা দিয়ে বলতে হলো যে লোকটার নাম তার জানা নেই। শুধু এটুকু বলতে পারি যে সে সম্ভবত কচ্ছ প্রদেশের লোক। মিস্টার রেড্ডি খবর পেয়েই চলে এসেছিলেন, আর এখন আমাদের ঘরেই বসেছিলেন। আমি ভেবেছিলাম তিনি ব্যাপারটা জেনে মূর্ছা যাবেন। তার বদলে দেখলাম নয়ন ছাড়াও কিভাবে শোটাকে জমানো যায় তিনি সেই কথা ভাবছেন। বোঝাই যায় ভদ্রলোকের তরফদারের উপর একটা মায়া পড়ে গেছে। বললেন, শো বন্ধ না করে যদি আপনার হিপনোটিজমের আইটেমটা ডাবল করে দেওয়া যায়। আমি ম্যাড্রাসের লিডিং ফিল্ম স্টার্স, ডান্সার্স, সিঙ্গার্সকে ডাকবো ওপেনিং নাইটে। আপনি তাদের এক এক করে স্টেজে ডেকে বুদ্ধ বানিয়ে দিন। কেমন আইডিয়া? তরফদার মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, শুধু আপনার ওখানে খেলা দেখিয়ে তো আমার চলবে না। আমি জানি নয়নের খবর ছড়িয়ে গেছে। সব ম্যানেজার তো আপনার মতো নয় মিস্টার রেড্ডি। তাদের বেশিরভাগই কড়া ব্যবসাদার। নয়ন ছাড়া তারা আমাকে বুকিংই দেবে না। একসঙ্গে দুটো ঘটনা আমাকে শেষ করে দিয়েছে। ফেলুদা তরফদারকে জিজ্ঞেস করলো, হিঙ্গুয়ানি কি তোমাকে অলরেডি কিছু পেমেন্ট করেছেন? কলকাতায় থাকতে কিছু দিয়েছিলেন, তাতে আমাদের যাতায়াতের খরচ হয়ে যায়। একটা বড় কিস্তি আগামীকাল দেবার কথা ছিল। উনি দিনক্ষণ দেখে এসব কাজ করতেন। আগামীকাল নাকি দিন ভালো ছিল। মিস্টার রেড্ডি কাহিল বললেন,
তোমার অবস্থা আমি বুঝতে পারছি। এই মন নিয়ে তোমার পক্ষে শো করা অসম্ভব। শুধু আমি না মিস্টার রেড্ডি, আমার ম্যানেজার শঙ্কর এমন ভেঙে পড়েছে যে সে শয্যা নিয়েছে। তাকে ছাড়াও আমার চলে না। পুলিশ আধ ঘন্টা হলো চলে গেছে। তারা খুনের তদন্তই করবে। মাদ্রাজের বিভিন্ন হোটেল, লজ, ধর্মশালায় খোঁজ নেবে আমাদের বর্ণনার সঙ্গে মেলে এমন চেহারার কোনো লোক গত দুদিনের মধ্যে সেখানে এসে উঠেছে কিনা। হিঙ্গুয়ানের ভাইপো মোহনকে টেলিফোন করা হয়েছিল। সে আগামীকাল এসে লাশ শনাক্ত করে সৎকারের ব্যবস্থা করবে। মৃতদেহ এখন মর্গে রয়েছে। পুলিশ এও জানিয়েছে যে ছোড়ার হাতলে কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি। নয়নের ব্যাপারে ফেলুদা বলল যে সে নিজেই তদন্ত করবে। তাতে তরফদার সায় দিয়েছেন। রেড্ডি এবার চেয়ার থেকে উঠে ফেলুদাকে বললেন, আমি কিন্তু আপনার উপরই ভরসা করে আছি মিস্টার মিত্তির। দুদিন যদি শো পোস্টপোন করতে হয় তা আমি করব। এই দুদিনের মধ্যে আপনি জ্যোতিষ্কমকে খুঁজে বার করে দিন প্লিজ। রেড্ডি যাবার মিনিট খানেকের মধ্যে তরফদারও উঠে পড়ে বললেন, দুদিন দেখি, তার মধ্যে যদি নয়নকে না পাওয়া যায় তাহলে কলকাতায় ফিরে যাব। আপনি কি আরও কিছুদিন থাকবেন? অনির্দিষ্টকাল থাকা অবশ্যই সম্ভব নয়, বলল ফেলুদা। তবে এইভাবে চোখে ধুলো দেওয়াটাও মেনে নেওয়া মুশকিল। দেখি। তরফদার বেরিয়ে যাবার পর ফেলুদা হাতের সিগারেটে একটা শেষ টান দিয়ে তার খুব চেনা গলায় একটা চেনা কথা মৃদু স্বরে 3 বার বলল, খটক খটক খটক। এটা আবার কিসের খটকা? জটায়ু জিজ্ঞেস করলেন। হিঙ্গুয়ানিকে বলা ছিল যে অচেনা লোক হলে সে যেন দরজা না খোলে। তাহলে ডিটেকটিভ ঢুকলেন কি করে? তাকে কি হিঙ্গুয়ানি আগে থেকেই চিনতেন? কিছুই আশ্চর্য নয়, বললেন জটায়ু। হিঙ্গুয়ানি কত রকম ব্যাপারে আমাদের ধাপ্পা দিয়েছিল ভেবে দেখুন। আমি ফেলুদাকে একটা কথা না বলে পারলাম না। তুমি কি শুধু হিঙ্গুয়ানির মার্ডারের কথাই ভাবছো ফেলুদা? আমার কিন্তু বারবার মনে হচ্ছে যে একটা বাজে লোক যদি খুন হয়েও থাকে তাতে যতটা ভাবনা হয় তার চেয়ে নয়নের মতো ছেলে চুরি যাওয়াটা অনেক বেশি ভাবনার। তুমি হিঙ্গুয়ানি ভুলে গিয়ে এখন শুধু নয়নের কথা ভাবো। দুটোই ভাবছি রে তোপসে, কিন্তু কেন জানি মনের মধ্যে দুটো জট পাকিয়ে যাচ্ছে। এ আবার কি হেঁয়ালি মশাই? লালমোহনবাবু বেশ বিরক্তভাবে বললেন, দুটো তো সেপারেট ঘটনা, জট পাকাতে দিচ্ছেন কেন? ফেলুদা জটায়ুর কথায় কান না দিয়ে বার 2-3 মাথা নেড়ে বলল, নো সাইন অফ স্ট্রাগল, নো সাইন অফ স্ট্রাগল। সে তো শুনলুম, বললেন জটায়ু, পুলিশ তো তাই বলল। অথচ লোকটা যে ঘুমের মধ্যে খুন হয়েছে তা তো নয়। তা হবে কেন? জুতো মোজা পরে কেউ ঘুমায় নাকি? তা অনেক মাতাল ঘুমোয় বই কি, কারণ তাদের হুঁশ থাকে না। কিন্তু এর ঘরে তো ড্রিঙ্কিংয়ের কোনো চিহ্ন ছিল না। অবশ্যই যদি বাইরে থেকে মদ খেয়ে এসে দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়ে থাকে। হোয়াই নট? টিভি খোলা ছিল, যদিও ভলিউম একেবারে নামানো ছিল। তাছাড়া অ্যাশট্রের খাঁজেতে একটা আধখানা সিগারেট পুরোটা ছাই হয়ে পড়েছিল। অর্থাৎ ভদ্রলোক টিভি দেখতে দেখতে সিগারেট খাচ্ছিলেন। সেই সময় দরজার বেলটা বাজে। হিঙ্গুয়ানি টিভির ভলিউম পুরো নামিয়ে দিয়ে সিগারেটটা ছাইদানের কানার খাঁজে রেখে উঠে গিয়ে দরজা খোলেন। খোলার আগে কি জিজ্ঞেস করবেন না কে বেল টিপলো? হ্যাঁ, কিন্তু চেনা গলা হলে তো আর দ্বিধার কোনো কারণ থাকে না। তাহলে ধরে নিন যে হিঙ্গুয়ানির সঙ্গে এই গোয়েন্দার আলাপ ছিল এবং হিঙ্গুয়ানি তাকে অসৎ লোক বলে জানতেন না। কিন্তু সেই লোক যখন ছুরি বার করবে তখন হিঙ্গুয়ানি বাধা দেবেন না? স্ট্রাগল হবে না? আপাত দৃষ্টিতে তাই মনে হয়। কী ক্ষেত্রে সেটা সম্ভব সেটা আপনিই ভেবে বের করবেন।
যদি না পারেন তাহলে বুঝতে হবে আপনার পাঠকদের অভিযোগের যথেষ্ট কারণ আছে। কোথায় গেল আপনার আগের সেই জৌলুস, সেই ক্ষুরধার? চুপ! লালমোহন বাবুকে ব্রেক কষতে হলো। ফেলুদা আমাদের দিক থেকে চোখ ঘুরিয়ে এখন দেয়ালের দিকে চেয়ে, চোখে সুতীক্ষ্ণ দৃষ্টি, কপালে গভীর খাঁজ। আমি আর জটায়ু প্রায় 1 মিনিট কথা বন্ধ করে ফেলুদার এই নতুন চেহারাটা দেখলাম। তারপর আমাদের কানে এলো কতকগুলো কথা, ফিসফিসিয়ে বলা। বুঝেছি, কিন্তু কেন কেন কেন? 10-12 সেকেন্ড নৈশব্দের পর লালমোহন বাবুর চাপা কণ্ঠস্বর শোনা গেল। আপনি কি একটু একা থাকতে চাইছেন কি? থ্যাংক ইউ মিস্টার গাঙ্গুলি, আধ ঘন্টা থাকতে চাই একা। আমরা দুজন উঠে পড়লাম।